দর্শক, নির্বাচন ঘনিয়ে আসছে। অতঃপর নির্বাচন কমিশন এবার জানিয়েই দিল যে ডিসেম্বরের প্রথমার্ধে আগামী নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। তার মানে নির্বাচন বানচাল করার যত রকমের চেষ্টা ছিল বলে বিভিন্ন দিকে আলোচনা চলছিল, সেই চেষ্টাগুলোর বোধহয় আপাতত এক ধরনের পরাজয় ঘটল। আপাতত বলছি এই কারণেই যে কোনো মুহূর্তে পরিস্থিতি আবার পাল্টে যেতে পারে, কারণ বাংলাদেশে পরিস্থিতি পাল্টে যাওয়ার ইতিহাস নতুন নয়। নির্বাচনের তফসিল যখন ডিসেম্বরে ঘোষণা করবে নির্বাচন কমিশন, ডিসেম্বরের প্রথমার্ধে তারা ডিসেম্বরের প্রথমে বলেছে তারা তফসিল ঘোষণা করবে। তার মানে হচ্ছে ফেব্রুয়ারির প্রথমে নির্বাচন হবে। সেই ক্ষেত্রে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেও নির্বাচন হতে পারে, তেমনটাও ধারণা করা যেতে পারে। তার মানে নির্বাচনের ডামাডোল শুরু হয়ে গেল। কিন্তু নির্বাচনের ডামাডোল যখন শুরু হয়ে গেল, তখন নির্বাচন যারা চাইছিল না, কিংবা নির্বাচন যারা দেরিতে চাইছিল, নির্বাচনের আগে সংস্কার করতে হবে, জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, বিচার শেষ করতে হবে, এমনকি উপদেষ্টা পরিষদের মধ্য থেকেও বলা হচ্ছিল যে বিচার শেষ হওয়ার আগে নির্বাচন হবে না, তাদের অবস্থান তাহলে কি হবে? বিএনপির এক নেতা মন্তব্যই করেছেন, একদিন আগে আমরা বলেছি যে নির্বাচনের তারিখ ঘোষণা করার কারণে কিছু কিছু উপদেষ্টার মন খারাপ। মেজর হাফিজ এরকম একটা মন্তব্য করেছেন। এই কিছু কিছু উপদেষ্টাদের মন খারাপের সাথে সাথে কিছু কিছু রাজনৈতিক দলেরও কি মন খারাপ হয়ে গেল? তারা কি শেষ পর্যন্ত এই রাজনৈতিক যুদ্ধে পরাজিত হবে? প্রাথমিক পরাজয় তাদের হলো, সেরকম পরিস্থিতি তৈরি হচ্ছে। কি ঘটতে যাচ্ছে নির্বাচন নিয়ে, এবং সত্যিই নির্বাচনের তফসিল ডিসেম্বরে ঘোষণা হবে কিনা, নাকি মাঝখানে আরেকটা বড় নাটক হবে, যে নাটকের মাধ্যমে অন্য কিছু ঘটবে, সেই আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তার মানে হচ্ছে যে ডিসেম্বরের প্রথমে তফসিল ঘোষণা যদি করে নির্বাচন কমিশন, ফেব্রুয়ারির প্রথমে নির্বাচন হবে। 2 মাস আগে সাধারণত তফসিল ঘোষণা করা হয়, অথবা ফেব্রুয়ারির 10-12 তারিখের মধ্যেই নির্বাচন হবে। এটা এখন নির্বাচন কমিশনের ভাষ্যে স্পষ্ট বোঝা গেল, যে ভাষ্যটা তারা এর আগে কখনোই দেয়নি। সরকারের সিগন্যাল তারা পায়নি বলে তারা এর আগে দেয়নি। এখন গতকালকে যেহেতু সরকারের চিঠি তারা পেয়েছে, আজকে তারা ঘোষণা করে দিল ডিসেম্বরের প্রথমে তফসিল দেয়া হবে। তার মানে নির্বাচন আসছে। নির্বাচন যখন আসছে, তখন নির্বাচন কমিশনের অনেক কাজ বাকি, এখনও নিবন্ধনের কাজ বাকি। নতুন রাজনৈতিক দলগুলো যারা নিবন্ধনের আবেদন করেছে, 144টা দল, তাদের কারা কারা নিবন্ধন পাচ্ছে সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এনসিপি এর মাঝে আলোচিত একটা দল, সেই আলোচিত দল শেষ পর্যন্ত নিবন্ধন পায় কিনা, নিবন্ধন পেতে আবার কোনো জটিলতা তৈরি হয় কিনা, এবং মার্কা হিসেবে তারা শেষ পর্যন্ত কোনটা পায় সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ তারা পরবর্তীতে দ্বিতীয় ধাপে এসে আবার সাদা শাপলা, লাল শাপলা দুটোর যে কোনো একটা দিতে হবে, এমন দাবি জানিয়েছে। এরকম পরিস্থিতিতে নির্বাচন যারা দেরিতে হোক, নির্বাচনের আগে দেরিতে হওয়ার তত্ত্বে যারা বলার চেষ্টা করেছিল যে সংস্কার শেষ করতে হবে, বিচার শেষ করতে হবে, জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, তারপরে নির্বাচন, আবার এনসিপির পক্ষে থেকে বলা হচ্ছিল যে জুলাই সনদের ভিত্তিতে, জুলাই ঘোষণাপত্রের ভিত্তিতেই আগামী নির্বাচন এবং আগামী সংসদ গঠিত হবে, সেগুলোর কি হবে? জুলাই সনদের ভিত্তিতে কি নির্বাচন হওয়া সম্ভব? আগামী নির্বাচন হওয়া সম্ভব? একেবারেই সম্ভব নয়। কারণ জুলাই সনদে যে বিষয়গুলো আসবে তার বেশিরভাগ বিষয়ই সংসদের প্রয়োজন, সেইগুলো সংশোধনের জন্য। সুতরাং আগামী সংসদ আসার আগে নতুন কোনো আইন বাস্তবায়িত হবে না, আর আগামী সংসদ আসার পরে নতুন আইন বাস্তবায়িত করবে এই গ্যারেন্টিও নাই। সুতরাং এই যে যত আয়োজন হচ্ছে সংস্কারের কিংবা জুলাই সনদের, এগুলো শুধুমাত্র সময় নষ্ট হচ্ছে বলেও মনে করছেন অনেকে।
নির্বাচন দেরিতে হোক কিংবা নির্বাচনের আগে সংস্কার হোক, বিচার শেষ হোক, এই তত্ত্বে যারা বিশ্বাসী তাদের মধ্যে উপদেষ্টাদের কেউ কেউ এনসিপি, জামাত, ইসলামী বেশ কয়েকটা দল অর্থাৎ জামাত এনসিপি মিলে যে জোটের আবহ তৈরি হয়েছে বলে আমরা মনে করছি, তারা মূলত নির্বাচনটা একটু পরে চায়। কিন্তু জামাতের আজকের মন্তব্য দেখলাম যে ফেব্রুয়ারিতে নির্বাচন, মানে নির্বাচনের তারিখ নিয়ে তাদের কোনো দ্বিমত নেই, নির্বাচনের সময় নিয়ে তাদের কোনো দ্বিমত নেই। তার মানে হচ্ছে যে জামাত একটু তাদের মতামত চেঞ্জ করেছে, ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে তারা এখন আর কোনো দ্বিমত করছে না। এনসিপি কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছে জুলাই সনদ বাস্তবায়নের আগে এবং সংস্কার বিচারের আগে নির্বাচন হওয়া যাবে না। তার মানে তারা তাদের অবস্থানে আছে। তাদের অবস্থানে তারা যখন আছে, তখন আমরা 5 আগস্ট জুলাই অভ্যুত্থানের যে বর্ষপূর্তি, সেই বর্ষপূর্তির দিনে ভেতরের তথ্য যা জানা যাচ্ছে, সেই তথ্যে যেটা বেরিয়ে আসছে সেটা হলো যে এই জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি, মানে জুলাই ঘোষণাপত্র পাঠের অনুষ্ঠানে এনসিপির দুজনকে দাওয়াত দেওয়া হয়েছে সরকারিভাবে, অর্থাৎ আহ্বায়ক এবং সদস্য সচিব, এই দুজনকে দাওয়াত দেওয়া হয়েছে। প্রত্যেকটা দলেরই সভাপতি, সেক্রেটারি, এই দুজন করে দাওয়াত দেওয়া হয়েছে। সুতরাং সঙ্গত কারণে হাসনাত আবদুল্লাহ, সার্জিস, নাসিরউদ্দিন পাটোয়ারি, তাসনিম যারা, এরা দাওয়াত পাননি বলে এই জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠান বর্জন করে তারা কক্সবাজারে চলে গেছেন, এমনটাই তাদের ভাষ্যে উঠে এসেছে। হাসনাত আবদুল্লাহ বলেছেন যে এটা তাদের নীরব প্রতিবাদ, এবং তিনি সবথেকে মারাত্মক কথা যেটা বলেছেন সেটা হচ্ছে যে দল আমাদের পক্ষে অবস্থান নেওয়া উচিত ছিল, অর্থাৎ তাদের দল তাদের বিপক্ষে অবস্থান নিয়েছে। তার মানে জুলাই ঘোষণাপত্র এবং সরকারের অবস্থান, এগুলো নিয়ে এনসিপির মধ্যে এক ধরনের ভাঙনের সুর তৈরি হয়েছে, যে সুরটা যদি আরও মজবুত আকার ধারণ করে তাহলে এনসিপির যে ঐক্য, সেই ঐক্য ধরে রাখা তাদের জন্য কঠিন হবে। ঐক্য ধরে রাখা কঠিন যদি হয় তাহলে জুলাই বিপ্লবের যে স্বপ্ন, সেই স্বপ্ন কি ধূলিসাৎ হয়ে যাবে? সেটা একটা বড় প্রশ্ন। হাসনাত আবদুল্লাহ, সার্জিস, এই দুজনকে বাদ দিয়ে এনসিপি কতটা শক্তিশালী, সেই প্রশ্নও কিন্তু আসবে। কারণ কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি যে নাহিদ ইসলামের চাইতেও অনেক বেশি কার্যকর কিংবা অনেক বেশি ক্ষমতাধর হাসনাত, সার্জিস, এই দুইজনকে মনে হয় এনসিপিতে। সুতরাং এই দুইজন যখন গোস্বা করেছে, এই দুইজনকে যখন বিপ্লবী হিসেবে জুলাই ঘোষণাপত্রের অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হয়নি, এবং তাদের দাবি, হান্নান মাসুদের দাবি যে 158 জন যে সমন্বয়ক, সেই সমন্বয়ককে দাওয়াত দেওয়া হয়নি সবাইকে, এটা নিয়ে তাদের মধ্যে একটা সরকার বিরোধী এবং সরকারের ওপরে রাগের পরিবেশ তৈরি হয়েছে। সরকারের সঙ্গে সম্পর্কে ভাঙন ধরেছে, সম্পর্কে ফাটল ধরেছে। এটা এখন একেবারে দৃশ্যমান সত্য, যেটা আমরা আরও একদিন আগে বলেছিলাম যে সরকারের সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ার কারণেই তারা কক্সবাজারে গিয়েছে। সেই কথাটাই সত্য হয়ে গেল, সরকারের সঙ্গে তাদের সম্পর্কের অবনতি হয়েছে। যদি সরকারের সঙ্গে সম্পর্কের অবনতি হয় তাহলে তারা কি বিপদে পড়ে যাবে না? কারণ সরকার যদি তাদেরকে ছায়া না দেয়, বটবৃক্ষ হয়ে সরকার যদি তাদের উপরে ছায়া না দেয়, ছায়ার হাতটা যদি সরিয়ে নেয়, তাহলে তাদেরকে প্রতি পদে পদে বাধাগ্রস্ত হতে হবে, প্রতি পদে পদে ধাক্কা খেতে হবে। এই যেমন আমরা গতকালকে যে ঘটনাটা ঘটেছে, কক্সবাজারে তাদের উপরে গোয়েন্দা নজরদারির খবর দিয়েছিল যুগান্তর, যেটা নিয়ে আমরাও একটা ভিডিও বানিয়েছিলাম। আপনারা সেই ভিডিওটা অনেক বেশি পছন্দও করেছেন। সেখানে সেটাকে নিয়ে একটা আলোচনা কিন্তু উস্কে গেছে। সেটা হচ্ছে যে এই যে গোয়েন্দা নজরদারির ব্যাপারটা, এটাকে অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নাটক হিসেবে উপস্থাপন করতে চাইছেন। কারণ কক্সবাজারে তারা দল বল বহর নিয়ে যায়নি, আর বহর নিয়ে যায়নি মানেই তাদের নিরাপত্তা একটা বড় ইস্যু। তাদের নিরাপত্তা বাংলাদেশের যেখানেই যাক, তাদের নিরাপত্তা একটা বড় ইস্যু। কারণ জুলাই আন্দোলনে তারা যাদের বিরুদ্ধে আন্দোলন করেছে, তারা তো তাদের একটা বড় শত্রুপক্ষ, আর তাদের এই বড় শত্রুপক্ষ তো সব জায়গাতেই রয়েছে, সেহেতু তাদের নিরাপত্তা একটা বড় ইস্যু।
তাদেরকে কক্সবাজারের নিরাপত্তা দেওয়ার নামেই, নিরাপত্তা দেওয়ার জন্যই গোয়েন্দা সংস্থাগুলো সাদা পোশাকে তাদেরকে ছায়ার মতো ঘিরে রেখেছে, এরকম আলোচনা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে হতে দেখেছি। এবং সেটাকেই গোয়েন্দা নজরদারি হিসেবে যুগান্তর উপস্থাপন করে সরকারের যেন সেখানে কোনো দায় না থাকে, সরকার তাদেরকে নিরাপত্তা দিচ্ছে, এই ব্যাপারটা যেন আলোচিত সমালোচিত হতে না পারে, সেই কারণে সরকার এক ধরনের কৌশল নিয়েছে। তার মানে সরকারের সঙ্গে সম্পর্কের অবনতি তারা ঘটাতে চাইছে যখন, তখনও কিন্তু সরকার তাদেরকে ছায়ার মতো নিরাপত্তা দিচ্ছে। এত ভালোবাসা তারা যদি ছেড়ে যেতে চায় তাহলে তাদের জন্য সেটা বুমেরাং হতে পারে। যেটা বলছিলাম যে নির্বাচন পেছানোর যে নানা কৌশল সরকারের মধ্যেও কদিন আগেই আমরা জেনেছি, কদিন আগে না, একদিন আগেই বিএনপির এক নেতা মন্তব্য করেছেন যে নির্বাচনের তারিখ ঘোষণা করার কারণে সরকারের কিছু উপদেষ্টার মন খারাপ। তো সরকারের মধ্যেও কিছু উপদেষ্টা চাইছেন না নির্বাচনটা ফেব্রুয়ারিতে হোক। এটা মোটামুটি মোটা দাগে একেবারে বিশ্বাসযোগ্য ব্যাপার, কারণ উপদেষ্টা ফরিদা আক্তারকে আমরা মন্তব্য করতে শুনেছি যে বিচার শেষ না করে, অর্থাৎ শেখ হাসিনার বিচারের ভার অন্য কোনো সরকার, পরবর্তী সরকার, নির্বাচিত সরকার কিংবা আরেকটা তত্ত্বাবধায়ক সরকার, কোনো সরকারের ওপরে ছেড়ে দিতে চায় না এই সরকার। এই সরকার নিজেই শেখ হাসিনার বিচার কাজ শেষ করতে চাই, শেষ করে তারপরে নির্বাচন দিতে চাই। তার মানে তার কথায় স্পষ্ট যে সরকারের মধ্যকার কিছু কিছু উপদেষ্টা নির্বাচন এখন হোক, ফেব্রুয়ারিতে হোক, এটা চান না, সুতরাং তাদের মন খারাপ। আবার দেবপ্রভু ভট্টাচার্য যে মন্তব্য করেছিলেন যে সরকারের ভেতরে আরেকটা সরকার বাস করছে, এই যে সরকারের ভেতরে আরেকটা সরকার, সেই আরেকটা সরকার অনেক বেশি ক্ষমতাধর সরকার। যে সরকারগুলো, একজন রাজনীতিবিদ আজকেই দেখলাম মন্তব্য করেছে যে কিছু কিছু উপদেষ্টা প্রধান উপদেষ্টাকে আর্মির জুজুর ভয় কিংবা সেনা শাসনের জুজুর ভয় দেখিয়ে আতঙ্কিত করার চেষ্টা করছেন। এক ধরনের ভয় তার মনের মধ্যে সবসময় যেন থাকে, সেই ব্যবস্থা করছেন। এরকম নানা আলোচনা যখন চলছে তখন সুখের কথা এবং ভালো কথা যেটা, সেটা হচ্ছে যে প্রফেসর ইউনূস নির্বাচনের ব্যাপারটা খোলাসা করেছেন, এবং নির্বাচনের ব্যাপারটা যখন খোলাসা করেছেন তখন এটাকে বিএনপির রাজনৈতিক জয় হিসেবে দেখা হচ্ছে, এবং জামাত, এনসিপি সহ কিছু রাজনৈতিক দল এটাকে তাদের প্রাথমিক ধাপে, প্রথম স্টেপের রাজনৈতিক পরাজয় হিসেবে দেখছে। এবং সেই ব্যাপারগুলো যে তারা দেখছে সেটা তাদের বিভিন্ন মন্তব্যে স্পষ্টও হচ্ছে। বলা হচ্ছে যে একটা দলের পক্ষে জুলাই ঘোষণাপত্র দেয়া হচ্ছে, একটা দলকে খুশি করতে বলা হচ্ছে যে একটা দলের সঙ্গে আলোচনা করে নির্বাচনের তারিখ ঘোষণা করা হচ্ছে, অন্যান্য সব দলের মতামত না নিয়ে, এরকম কথাবার্তা চলছে। শেষ পর্যন্ত দর্শক, আপনার কি মনে হয় যে এই নির্বাচন প্রক্রিয়া, যত আলোচনা চলছে, এই আলোচনার মাঝে এই নির্বাচন প্রক্রিয়া কি আর বাধাগ্রস্ত করা সম্ভব হবে? এই নির্বাচন প্রক্রিয়া কি পেছানো সম্ভব হবে? সম্ভব যদি করতে হয় তাহলে কি করতে হবে? সম্ভব যদি করতে হয়, যারা এটাকে পেছানোর উদ্যোগ নেবে কিংবা পেছাতে চায়, যে কোনো মূল্যে পিছিয়ে যাক এটা চাই, তাদেরকে তাহলে রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে করে ফেলতে হবে, দেশকে একটা অস্থিতিশীল পরিবেশের দিকে নিতে হবে। তো যারা শেখ হাসিনার বিরুদ্ধে বিপ্লব করে, আন্দোলন করে শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলে তাড়িয়ে দিল, তারা কি দেশকে অস্থিতিশীল পরিবেশের দিকে নিয়ে যাওয়ার কথা? সাধারণত তো কথা নয়, যেহেতু তারা দেশপ্রেমে উদ্বুদ্ধ বলেই স্বৈরাচারী খেতাব দিয়ে শেখ হাসিনাকে বিদায় করেছে। সুতরাং দেশের ক্ষতি হোক এরকম কোনো কর্মকাণ্ড নিজেদের স্বার্থে তারা করবে না, এটাই তো জনগণের প্রত্যাশা হওয়া উচিত। শেষ পর্যন্ত সেই প্রত্যাশা কি পূরণ হবে, নাকি প্রত্যাশার জায়গাতেই থাকবে, অন্য কিছু ঘটবে? দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।